আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শিশির মনিরের বার্ষিক আয় 51 লাখ, স্ত্রীর আয় 89 লাখ টাকা। গোয়েন্দা প্রধানকে প্রেসিডেন্টের দপ্তরের প্রধান করলেন জেলেনস্কি। নীলফামারীতে জামায়াতের গাড়ি চাপায় প্রাণ গেল শ্বশুরের। সর্বশেষ জানাবো হাদি হত্যা মামলার আসামির অবস্থান নিয়ে বিভ্রান্তি ও প্রকৃত তথ্য। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিশিরে মনিরের বার্ষিক আয় 51 লাখ, স্ত্রীর আয় 89 লাখ টাকা। সুনামগঞ্জ 2 আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বার্ষিক আয় প্রায় 51 লাখ টাকা, আর তার স্ত্রীর আয় এর প্রায় দ্বিগুণ এবং অস্থাবর সম্পদ 3 গুণেরও বেশি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। মোহাম্মদ শিশির মনির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি। তার বাড়ি শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে। বয়স 44 বছর। এবারই প্রথম তিনি সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। হলফনামা অনুযায়ী শিশির মনির পেশায় আইনজীবী। আইন পেশা থেকে তার বার্ষিক আয় 51,63,460 টাকা। ব্যাংক লভ্যাংশ সহ অন্যান্য উৎস থেকে আয় 96,593 টাকা। তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান বেসরকারি চাকরিজীবী। তার মোট বার্ষিক আয় 89,27,515 টাকা। এর মধ্যে পেশাগত আয় 64,62,432 টাকা। শেয়ার ও ব্যাংক আমানত থেকে 3,77,838 টাকা এবং অন্যান্য উৎস থেকে 20,87,245 টাকা। মোহাম্মদ শিশির মনির অস্থাবর সম্পদের পরিমাণ 51,04,304 টাকা। এর মধ্যে রয়েছে নগদ অর্থ 9,52,004 টাকা, ব্যাংক জমা 2,300 টাকা, যানবাহন 37,50,000 টাকা, ইলেকট্রনিক সামগ্রী 4 লাখ টাকা উপহার হিসেবে পাওয়া, 25 ভরি সোনা। এছাড়া তার নামে 1,81,87,420 টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে। শ্রী সুমাইয়া সাদিয়া রায়হানের অস্থাবর সম্পদের পরিমাণ 1,95,60,843 টাকা। তার নামে নগদ অর্থ, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, যানবাহন, ইলেকট্রনিক সামগ্রী ও 25 ভরি সোনা রয়েছে। তবে তার কোনো স্থাবর সম্পদ নেই। হলফনামা অনুযায়ী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 2টি মামলা রয়েছে। এর একটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করা, যা হাইকোর্টের আদেশে স্থগিত আছে। অন্য মামলাটি তদন্তাধীন। নাছির চৌধুরী ও তাহির রায়হান চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা নেই। নির্বাচনী ব্যয়ের হিসাবে শিশির মনির 30,60,000 টাকা ব্যয়ের কথা জানিয়েছেন। এর মধ্যে 20 লাখ তার নিজস্ব আয় থেকে এবং 10,60,000 টাকা জামায়াতে ইসলামী কর্মী ও শুভানুদায়ীদের অনুদান। নাসির চৌধুরী নির্বাচনে ব্যয় করবেন 34 লাখ টাকা, যার মধ্যে 23 লাখ টাকা নিজের এবং বাকি অর্থ বিদেশে অবস্থানরত ভাইদের কাছ থেকে পাবেন। তাহির রায়হান চৌধুরী নির্বাচনে ব্যয় করবেন 25 লাখ টাকা, যার একটি অংশ তার নিজস্ব এবং বাকি অর্থ যুক্তরাজ্য প্রবাসী ভাইদের দেওয়া। গোয়েন্দা প্রধানকে প্রেসিডেন্টের দপ্তরে প্রধান করলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো ভুলনোভকে তার দপ্তরে নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। দুর্নীতি কেলেঙ্কারির জেরে গত নভেম্বর তার আগে শীর্ষ সহকারী পদত্যাগ করার পর শুক্রবার 2 জানুয়ারি এই সিদ্ধান্ত এলো। জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় বলেন, আমি কিরিলো বুদানোভের সঙ্গে একটি বৈঠক করেছি এবং তাকে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে। গত বুধবার জেলেনস্কি ঘোষণা করেছিলেন, সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি চুক্তি 90% প্রস্তুত। জেলেনস্কি বলেন, এই সময় ইউক্রেনের প্রয়োজন নিরাপত্তা ইস্যুতে আরও বেশি মনোযোগ, ইউক্রেনের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উন্নয়ন, পাশাপাশি কূটনৈতিক আলোচনার ধারায় অগ্রগতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে প্রাণঘাতী 4 বছরের যুদ্ধ ইতিমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল বিধ্বস্ত হয়ে পড়েছে। নীলফামারীতে জামাতার গাড়ি চাপায় প্রাণ গেল শ্বশুরের। নীলফামারীর কিশোরগঞ্জে জামাতার গাড়ি চাপায় শ্বশুরের মৃত্যু হয়েছে। শুক্রবার 2 জানুয়ারি দুপুরে উপজেলা বাহাগিলি
ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটায়। নিহত শ্বশুর হলেন এন্তাজুল ইসলাম, বয়স ৬০, তিনি দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামের আজগর ছেলে। অভিযুক্ত জামাতার নাম স্বামী আবু তাহের, বয়স ৩৫। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী আবু তাহেরের সঙ্গে অভিমান করে দ্বিতীয় স্ত্রী রেজেকা, বয়স ২২, বাবার বাড়ি চলে আসেন। শুক্রবার জুমার নামাজের সময় তাহের তার প্রথম স্ত্রী মিষ্টিকে নিয়ে রেজেকাকে নিতে আসেন। এ সময় আবু তাহেরের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায়ে তাহের রেজাকাকে নিয়ে প্রাইভেট কারে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে পথ রোধ করে শ্বশুর এন্তাজুল ও তার মেছো মেয়ে নার্গিস বেগম, বয়স ২৪। গাড়ির সামনে শ্বশুর এন্তাজুল দাঁড়ালো, জামাতা শ্বশুরকে গাড়ির চাপা দেন। ঘটনাস্থলে শ্বশুর এন্তাজুলের মৃত্যু হয়। এই সময় জামাতা আবু তাহেরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। কিশোরগঞ্জ থানার পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাদি হত্যা মামলার আসামির অবস্থান নিয়ে বিভ্রান্তি ও প্রকৃত তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়েছে যে ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালের মোবাইল লোকেশন DOHS এলাকার একজন ব্রিগেডিয়ারের বাসায় পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, এই তথ্যটি যে ফেসবুক পেজ থেকে প্রচারণা করা হয়েছে সেটি কোনো ভেরিফাইড অফিসিয়াল পেজ নয়। সুতরাং তথ্যের উৎসটি প্রশ্নবিদ্ধ এবং অনুমোদিত। দাবিটা কতটা অযৌক্তিক আর কতটা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা, আসুন প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করি। দাবি, কল রেকর্ড ডিটেল বা সিরিয়ার এর মাধ্যমে সুনির্দিষ্টভাবে কারো বাসার ঠিকানা বের করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, ডিজিটাল ফরেনসিক ও টেলিকমিউনিকেশন প্রোটোকল অনুযায়ী এটি সম্পূর্ণ অসম্ভব। প্রযুক্তিগত এবং ডিজিটাল ফরেনসিকের মানদণ্ডে শুধুমাত্র সিডিআর ডিটেল অর্থাৎ কল ডিটেল রেকর্ড বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট বাসা শনাক্ত করা কেন অসম্ভব তার কারণ হচ্ছে সেল টাওয়ারের বিশাল পরিধি। একটি মোবাইল টাওয়ার বা বিটিএস যখন সিগন্যাল দেয় তখন একটি নির্দিষ্ট জ্যামিতিক এলাকা জুড়ে থাকে। একটি মোবাইল টাওয়ার বা বিটিএস এর সিগন্যাল ৩০০ মিটার থেকে ১ কিলোমিটার পর্যন্ত এলাকা কভার করে। DOHS এর মতো উচ্চ ঘনবসতিপূর্ণ এলাকায় এই সীমানার মধ্যে শত শত বহুতল ভবন এবং হাজার হাজার ফ্ল্যাট থাকে। সিডিআর ডেটা কেবল এটি নিশ্চিত করে যে ব্যবহারকারীরা ওই টাওয়ারের সীমানার কোথাও ছিলেন, কিন্তু সেটি কোন বাড়িতে কোন কক্ষে তা বলা অসম্ভব। সিডিআর কোনো জিপিএস কোঅর্ডিনেট বা অক্ষাংশ দ্রাঘিমাংশ প্রদান করে না। এটি কেবল একটি লোকেশন এরিয়া কোড এবং সেল আইডি প্রদান করে। অর্থাৎ প্রযুক্তির ভাষায় এটি একটি বড় বৃত্তের মতো, যেখানে অভিযুক্ত ব্যক্তি এবং ওই এলাকার সকল সাধারণ নাগরিক একই টাওয়ারের অধীনে থাকেন। তাই নির্দিষ্ট একটি বাসার নাম উল্লেখ করা সম্পূর্ণ অনুমান নির্ভর এবং কারিগরভাবে ত্রুটিপূর্ণ। শহরাঞ্চলে সিগন্যাল বিভিন্ন ভবনে বাধা পেয়ে প্রতিফলিত হয়। অনেক সময় ফোনের ব্যবহারকারী এক ভবনে থাকলেও তার ফোনটি পাশের অন্য কোনো টাওয়ারের সঙ্গে সংযুক্ত হতে পারে। এই ধরনের কারিগরি জটিলতার কারণে সিডিআর এর তথ্য দিয়ে সুনির্দিষ্ট ঘর শনাক্ত করা আইনত এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়। সুতরাং ডিজিটাল ফরেনসিক এবং টেলিকমিউনিকেশন প্রোটোকল অনুযায়ী সিডিআর কোনোভাবেই একটি নির্দিষ্ট বাসার ঠিকানা নিশ্চিত করতে পারে না। সঠিক অবস্থান জানতে হলে হ্যান্ডসেটের ফিজিক্যাল জিপিএস লগ বা লাইভ ট্র্যাকিং প্রয়োজন, যা সাধারণ মোবাইল অপারেটরদের কলের রেকর্ড থাকে না। অতএব DOHS এর একটি নির্দিষ্ট বাসায় অবস্থান পাওয়ার দাবিটি প্রযুক্তিগতভাবে অবাস্তব এবং বিভ্রান্তিকর।